10 ঘন্টা জার্নি পর আমরা পৌঁছে গেছি। এটা মূলত সুগন্ধা বিচের কাছে। আমি যদি একটু দেখাই, এই যে এটা হলো সুগন্ধা বিচটা মূলত, এবং এই যে সামনে দিয়ে পুরা সুগন্ধা বিচের সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, ঝাউয়ের যে বনটা। এবং আমরা এসে উঠেছি হোটেল প্যারাডাইসে, প্রাসাদ প্যারাডাইস। এই যে এটা তো আমি একটু আজকে দেখাতে চাচ্ছি যে আমরা যেই হোটেলটাতে আছি সেই হোটেলটা মূলত এই পাশে রিসিপশন, এবং আমরা যেই পার্টটাতে আছি সেটা হলো, এটা একটু কটেজ টাইপ। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা ভালো লাগলো, কারণ এটা হলো ট্র্যাডিশনাল হোটেল পার্টটা যেমন এখানে আছে, তেমন একটু কটেজ হোটেল টাইপও একটা ভাইব এখানে পাওয়া যাচ্ছে। এবং কটেজটায় ঢোকার রাস্তাটাও অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই যেভাবে ঢুকলাম, সাইড দিয়ে চলে যাচ্ছে সুন্দর রাস্তা, এবং প্রত্যেকটা কটেজই ইউনিক, একই রকমভাবে কোনোটাই বানানো না। এই যে এই পাশ দিয়ে আরও এরকম কটেজ চলে গেছে, এক একটা কটেজ এক এক রকম, কিছু কিছু ঝাউবন মাঝখান থেকে উঠে আসছে। এই যেখানে কিছু সুন্দর বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে, অনেকটা ওই মেটাল বিয়াগুলোর মতো একটা ডিজাইন করা হয়েছে, সুন্দর লাগছে জিনিসটা। এবং প্রত্যেকটা রুমের নাম, এই বাংলোটার নাম খুব সম্ভব হৈমন্তী, মানে কটেজটার নাম হৈমন্তী রাখা হয়েছে, যার কারণে গায়ে হৈমন্তী লেখা। বেশ ভালো। হ্যালো গাইস, আসলে এই ভিডিওটা হঠাৎ করে অনেক দিন পর দেওয়ার কারণ হলো, আমি রিসেন্টলি আবার চেষ্টা করছি যে আমার এই ভিডিওতে অনেকগুলো জার্নি বা আমার ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো ইনক্লুড করতে। তো তারই একটা প্রচেষ্টা হিসেবে আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করছি আমার রিসেন্টলি কক্সবাজার ট্যুরটা তুলে ধরার জন্য। মূলত এই প্রাসাদ প্যারাডাইস, এই হোটেলটাতে আমরা ছিলাম। এটা যদিও একদমই বিচের খুবই কাছে, কিন্তু অনেকের কাছে অনেক পছন্দনীয় না হতে পারে ব্যবস্থাপনার জন্য। তবে হ্যাঁ, আপনি যদি কাপল হিসেবে আসেন, কটেজগুলোতে আপনি ভালো এনজয় করতে পারবেন। আর এটা ছাড়াও যে আমরা যেসব ফর্মাল রুম টাইপ যেগুলো এক্সপেক্ট করি, ওগুলো বিচ ভিউ সহ বেশিরভাগ দেখা যায় ওই বড় যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংটাতে। আমি মূলত এই হোটেলটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম, প্রত্যেকটা অংশ, বেশিরভাগ অংশ দেখতেই কিছুটা সিমিলার, তাই আমি বেশিক্ষণ সময় এখানে নষ্ট না করে আগে যাচ্ছি। এই যে যে পিছে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বড় বিল্ডিংটাতে মূলত আপনার যে অন্যান্য রুমগুলো আছে এবং বিচ ভিউওয়ালা পুরো রুমগুলো সেগুলো আছে এই বড় রুমটাতে। এর ভেতরের এই পাশগুলোতে প্রত্যেকটাই কটেজ শেপের। আর ডানে বামে এগুলো বেশিরভাগই এই হোটেলের রুম, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। যদিও ঘুরে দেখার মতো খুব বেশি জায়গা আছে বলবো না, আবার রিসোর্ট হিসেবে এটাকে বলা যাবে না, এটা মূলত একটা হোটেলের মতোই আপনি কল্পনা করতে পারেন। তবে হ্যাঁ, হোটেলের একটা ভালো হোটেলে যা যা দরকার ছিল মোটামুটি সবগুলো এখানে রয়েছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এদের ওয়াকওয়ের পাশে যে ডেকোরেশন, এগুলো বেশ ভালো, খারাপ না। এবং ডান পাশে সুইমিং পুলটা আছে। মূলত আমি সুইমিং পুলটাকে দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকে। এখানে সুইমিং পুলে যাওয়ার আগে যে একটা বাথ নেওয়ার দরকার পড়ে সেটা এখানে আছে, এবং তার পিছে এই যে সুইমিং পুলটা। মূলত সুইমিং পুলটা খুব বেশি বড় তাও না, আবার খুব কম বড় তাও না, মোটামুটি পারফেক্ট সাইজই আছে এই হোটেলটার জন্য। তবে হ্যাঁ, আমার পার্সোনাল মতামত হলো কক্সবাজারে যদি কেউ আসে সুইমিং পুলে সুইম করার জন্য না, বরঞ্চ কক্সবাজারের বিচে যে সুইম করাটাই পছন্দ করে। বিশেষ করে আমি এই পুরা যে কয়দিন ছিলাম এখানে সর্বোচ্চ একবার আমি সুইমিং পুলে নেমেছি, কিন্তু কক্সবাজারের বিচে আমি না হলেও 5 থেকে 6 বার নেমেছি। এই ছিল আমাদের হোটেলের একটা ছোটোখাটো ট্যুর। চলেন পরবর্তী পার্টে চলে যাই। এটার নাম আমরা শুনেছিলাম আগে, যে কক্সবাজার এরকম চালু করা হয়েছে ট্যুরিস্ট বাস সার্ভিস। এরা মূলত ওই যে কাছে গেলে দেখতে পাবেন
লাবণী পয়েন্ট থেকে দরিয়ানগর, হিমছড়ি, ইনানি, পাটোয়া টেক হয়ে সাবরাং যায়। বাসগুলো দোতলা বিআরটিসি বাসগুলোর উপরটা কেটে ট্যুরিস্ট বাস বানানো হয়েছে এবং দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবং ট্যুরিস্ট বাসগুলো মূলত এরকমই হয়, খারাপ লাগে না, ভালো লাগে দেখতে। আর এইটা হলো অরিজিনাল সুগন্ধা বিচের ফ্রন্ট সাইড। সুগন্ধা বিচে ঢুকলে আপনি মূলত এই পাশে যে জুতা, তারপর এই শামুক, ঝিনুক, এই আইটেমগুলো অনেক বেশি দেখতে পাবে। সামনে সমুদ্র, অতল সমুদ্র অপেক্ষা করছে। ওই পাশেও সেম ভাবে আমরা বিভিন্ন দোকান দেখতে পাই, কিন্তু দোকানগুলো বন্ধ, দেয় ওদিকে আমি গেলাম না। এই সুন্দর বীজ দেখার পর গোসল না করে কি থাকা যায়? হ্যাঁ, তাই এই পরবর্তী সময় একটা বড় পার্ট অংশ মিলে খুব বিচে লাফালাফি করেছি, গোসল করেছি, যার ফলে এই পরের অংশের ভিডিওটা নেই। তবে অবশ্যই তার দুপুরের লাঞ্চ করার পর বের হয়ে গেছিলাম কক্সবাজারের সুন্দর রাস্তায়, যাওয়ার পথে কিছু ফুটেজ রাখলাম। এই লাবণী বিচটা একসময় সবচেয়ে ফেমাস একটা বিচ ছিল, আর তখন একমাত্র বিচ হিসেবে এটাই পরিচিত ছিল। কিন্তু এখন এখানে দেখি পর্যটক সবচেয়ে কম। আর আমাদের একটি অংশ এই হোটেল কল্লোলে ছিল, যার ফলে পরবর্তী অংশে দেখতে পাবেন এই হোটেল কল্লোলের রাত্রের দৃশ্য। এরা মূলত এই মুহূর্তে বিকালবেলা বলতে হবে, আসর আজান হয়ে গেছে। আমি দাঁড়িয়ে আছি সুগন্ধা বিচের সামনে। মূলত আমি যে দেখাই, এটা সেই সুগন্ধা বিচেরই একটা অংশ। সচরাচর সুগন্ধা বিচ বলতে আমরা ওই অঞ্চলটাকে বোঝাই। এখানে একটা কোনো একটা স্ট্রাকচার হচ্ছে, আমি ঠিক বুঝতেছি না এটা আসলে কিসের স্কাল্পচার বা কিছু হচ্ছে। ওটা হলো আমাদের হোটেলটা, প্রাসাদ প্যারাডাইস। হ্যাঁ, প্রাসাদ প্যারাডাইস, এটা হলো আমাদের হোটেলটা। এখানে যে প্লাস্টিক রিসাইকেল নিয়ে একটা ছোট আছে, খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। সূর্য একটু কিছুক্ষণ পরে অস্ত যাবে, আমরা এখানে বালুর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। ভালো লাগছে যে এখানে প্রত্যেকটা জায়গায় স্পটলাইট দেওয়া হয়েছে যাতে বিচটা প্রপারলি আলোকিত থাকে আর কি।
যদিও আমরা যখন এসেছিলাম তখন এটা বিকাল ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু দিস ইজ হাউ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি লুকস লাইক। তো মানুষজনও কম ছিল, এখন একদম উপচে পড়া ভিড় চলে আসছে। এই যে অ্যাকোয়ারিয়াম, যাই হোক একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। এখানে একটা সুন্দর ফটো তোলার জায়গা আছে, সবাই এনজয় করতেছে জায়গাটা আশা করি। এই আর কি। আমরা মূলত বের হয়েছিলাম বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে। বার্মিজ মার্কেট বলতে তেমন কিছুই না, আগে মায়ানমার অথবা বার্মা থেকে অনেক পণ্য বাংলাদেশে আসতো। এইসব পণ্য বাংলাদেশে তখন উৎপাদন হতো না, কিন্তু সময়ের পরিবর্তনে এখন একটা বড় অংশ পণ্যই বাংলাদেশে উৎপাদিত হয় এবং বার্মার সাথে বাংলাদেশের বর্ডারগুলো স্ট্রিক্ট হয়। এখানে বেশিরভাগ পণ্য এখন আর বার্মার নাই, বেশিরভাগ পণ্যই বাংলাদেশে। তবে হ্যাঁ, মানুষজনের সুবিধার্থে এটার নাম এখনও বার্মিজ মার্কেট থেকে গেছে। বার্মিজ মার্কেট বলতে নির্দিষ্ট কোনো মার্কেট না, এই এলাকায় অনেকগুলো মার্কেটই আছে যারা সিমিলার পণ্য বিক্রি করে। অর্থাৎ আগে যেমন আমরা ছোটোবেলায় বার্মিজ আচার নামে আচারটা যেটা খেতাম, সেটা মূলত বাংলাদেশেই তৈরি। সেমভাবে এই বার্মিজ আচার, তারপর কোনো কোনো ক্ষেত্রে ওটস বা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় পণ্য, অথবা বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড়, বিশেষ করে এইখানে যেসব উপজাতি অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের কাপড়গুলো। এইভাবে দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা দোকানে, যেখানে আমরা কিছু আচার এবং অন্যান্য কিছু ছোটোখাটো মিষ্টি টাইপের খাবার যেমন ওট বার এরকম কিছু কিনলাম। এই দোকানের বেশিরভাগ যেগুলো ছিল দেখে বার্মিজ মনে হলো এগুলো সবই বাংলাদেশি উৎপাদিত। আমরা যেটা কিনেছি তার উপর মুন্সিগঞ্জের ঠিকানা ছিল। এটা ছাড়াও মেয়েদের বিভিন্ন অলংকারের জন্য কক্সবাজার ফেমাস। সবাই সুভিনিয়ার হিসেবে হাতে কিছু মুক্তা, যদিও এগুলো আসল না, কিন্তু চাষ করা মুক্তা এবং প্লাস্টিকের বিভিন্ন অলংকার কিনে আনতে পছন্দ করে। এটা ছাড়াও যেটা বলছিলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন কাপড় বিক্রি করছে। তবে হ্যাঁ, এখানে মহিলাদের বিক্রি করতে দেখা যায়, কারণ কিছু কিছু নৃগোষ্ঠী আছে যেখানে মহিলারাই কর্মে ব্যস্ত থাকে। এগুলো দেখতে দেখতে আসলে সময় শেষ হয়ে গেল। আমাদের পরবর্তীতে দাওয়াত ছিল অন্য এক জায়গায়। দাওয়াত বলতে আমাদের একটা মিটিং ছিল, যদিও সেখানকার ফুটেজ আছে, কিন্তু আমি শেয়ার করতে পারছি না যাদের সাথে নেওয়া তাদের কাছে পারমিশন না নিয়ে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা যুক্ত করতে, যদি তারা পারমিশন দেন। এবং সবশেষে আমরা খাওয়ার উদ্দেশ্যে আবার রওনা করলাম সেই হোটেল কল্লোলের দিকে, যেটা আমরা একটু আগে ভিডিওতে দেখিয়েছিলাম। সবশেষে একটা কথা না বললেই নয়, কক্সবাজারে আগে যখন আসতাম রাস্তাঘাট এত ভালো ছিল না, খারাপ ছিল, কিন্তু এত যানজটও ছিল না। এখন রাস্তাঘাট যত হয়েছে, মানুষের আনাগোনাও অনেক গুণে বেড়ে গেছে। আব্বু একটা কথা বলতো, মানুষ এবং অন্যান্য সকল প্রাণীর আদি জন্মস্থল ছিল সমুদ্র, যার ফলে এখনও মানুষ সেটা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। হয়তো এই কারণেই অনেক কারণে কক্সবাজারকে গালি দিলেও দিন শেষে ঘোরার জন্য সবার পছন্দের প্রথমেই থাকে কক্সবাজার। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম হোটেল কল্লোল, এবং দিন শেষে আমাদের কক্সবাজারের ঠিকানা হোটেল প্রাসাদ প্যারাডাইসে। আগামী ভিডিওতে আমরা পরবর্তী জিনিসগুলো নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা মিস না করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।